আসসালামু আলাইকুম। খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সপ্তম শ্রেণী ইংরেজি দ্বিতীয় পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা অনেকদিন পরে দ্বিতীয় মডেল টেস্টের পরে আবার নতুন করে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা এর আগে ট্রান্সফরমেশন শুরু করেছিলাম, তো আজ আমরা ট্রান্সফরমেশনে যেগুলো বাকি আছে আমরা ডিগ্রি ট্রান্সফরমেশন থেকে শুরু করব। তাহলে চলো আজ আমরা ট্রান্সফরমেশন করব। কম্পারেটিভ ইনটু পজিটিভ, যে কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফরমেশন করা যায়। তো এর আগে আমরা শিখেছি যে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে তুলনা, দুইটা জিনিসের মধ্যে বা দুইজনের মধ্যে তুলনা, সেটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি। তো এরকম যদি কোনো তুলনামূলক কোনো ডিগ্রি থাকে সেটাকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করতে পারবো। যারা এর আগের প্রিভিয়াস ক্লাসগুলো দেখেছো তাদের জন্য বুঝতে সুবিধা হবে, আর যারা ক্লাস মিস করেছো একটু প্রিভিয়াস ক্লাসগুলো এই পেজ থেকে দেখে নেবে। তো এখানে দেখো ফার্স্ট যে রুলসটা আছে, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রিতে দেন থাকে। তো যদি কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার অথবা দেন অল আদার থাকে, এই যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরের নিয়ম, যে কিভাবে আমরা যদি এই শব্দ দুটো থাকে কিভাবে আমরা পজিটিভ ডিগ্রি করব। শুরুতেই দেখো নো আদার থাকবে, নো আদার প্লাস এনি আদার বা অল আদারের পরের সিঙ্গুলার সাবজেক্ট। এটা তোমাদের অ্যাডভান্সের বইতে এভাবে লেখা নেই, জাস্ট আছে পরের অংশ, কিন্তু পরের অংশ দিলে একটু অসুবিধা আছে, আমি তোমাদের উদাহরণের মাধ্যমে দেখাচ্ছি। এরপরে আসবে ভার্ব। আমরা সবসময় মনে রাখবো আমার সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে। এজন্য আমি এখানে আর এক্সট্রা লিখিনি যে সিঙ্গুলার ভার্ব। হ্যাঁ, সিঙ্গুলার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে সো প্লাস কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এখানে আমাদের দুটো সাবজেক্ট থাকবে, খুবই স্বাভাবিক, যেহেতু আমার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে দুইজনের মধ্যে তুলনা বা দুইটা জিনিসের মধ্যে তুলনা, তো সেক্ষেত্রে দুইটি সাবজেক্ট আসাটাই স্বাভাবিক। এই জন্য আমি দেখো লাস্টে দিয়েছি প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে চলো আমরা একটু এক্সারসাইজ দেখে নিই। একটা উদাহরণ, হি ইজ গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। এখন আমার প্রশ্নে কিন্তু বলে দেওয়া থাকবে না যে আমার এই যে সেন্টেন্সটা এটা কোন ডিগ্রি আছে, শুধুমাত্র ব্র্যাকেটে লেখা থাকবে কোন ডিগ্রিতে আমি এটাকে ট্রান্সফর্ম করব। তো আমাকে চিনতে হবে, আমি বলেছি যদি তোমার কম্পারেটিভ ডিগ্রি থাকে সেক্ষেত্রে সাধারণত একটা দেন থাকে, THAN এই শব্দটা থাকে। এগুলো এটা দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর কোনো ডিগ্রিতে এই দেন কথাটা থাকে না। তাহলে এটি হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আমরা সহজে চিনে ফেললাম দেন দেখে। নেক্সট আমি কিভাবে করব, আমার নিয়মে আছে যে যদি এনি আদার বা অল আদার থাকে, তাহলে আমার এনি আদার কি প্রশ্নে আছে? আছে। তাহলে আমি যখন পজিটিভ করব তখন কি ব্যবহার করব? নো আদার। এনি আদার বা অল আদার থাকলে নো আদার, তাহলে নো আদার এরপরে কি আছে যে এনি আদার বা অল আদারের পরে সিঙ্গুলার সাবজেক্ট। তাহলে আমি প্রশ্নে চলে যাই, এনি আদার বা এনি আদারের পরের কি সাবজেক্ট আছে? পরে আছে বয় আছে। তাহলে এই বয় যেহেতু সিঙ্গুলারই আছে এজন্য আমার চেঞ্জ করা লাগছে না। আমি আর একটা উদাহরণ দিব, তখন আরও ভালো বুঝবে। এখানে তাহলে বয় সিঙ্গুলার আছে, আমি সিঙ্গুলার সাবজেক্টটাই বসিয়ে দিব যে নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে যেহেতু আমার সাবজেক্ট সিঙ্গুলার তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে, এজন্য আমি ইজ ব্যবহার করেছি। এই জায়গাগুলো ছোটোখাটো এই ভার্বগুলো একটু ভুল হয়ে যায়, সাবজেক্ট ভার্বগুলো একটু ঠিক রাখবে। ইজ সো গ্রেট, আমরা জানি যে তিনটি ফর্ম আছে,
পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। গ্রেট, গ্রেটার আর হচ্ছে গ্রেটেস্ট। যেহেতু আমি কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ করছি, সেক্ষেত্রে অবশ্যই আমাকে পজিটিভ ফর্মটা ব্যবহার করতে হবে। এজন্য আমি এখানে লিখেছি গ্রেট, অ্যাজ হি। এখানে দেখো হিটা হচ্ছে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। এই সেন্টেন্সের শুরুতেই একটা সাবজেক্ট দেওয়া আছে, তাহলে এই সাবজেক্টটা হবে শেষে। মানে শুরুতে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টটা উত্তর করার সময় কি হয়ে যাচ্ছে, শেষে চলে যাচ্ছে, অ্যাজ হি। এই জায়গাটা অনেকে ভুল করে থাকে, হি কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয় আর হিম হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। এটা তোমরা খেয়াল রাখবে, অ্যাজ এর পরে হবে সাবজেক্ট হি। এবার আমি আরেকটি উদাহরণ দেখাবো। এখানে দেখো যে উদাহরণটা তোমাদের বইয়ের নিয়ম, তোমরা অ্যাডভান্স বই থেকে একটু মিলিয়ে নিবে। দেখো এখানে ঢাকা ইজ লার্জার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। তাহলে দেন অল আদার বা এনি আদার থাকলে নো আদার দিয়ে পজিটিভ করতে হয়। তাহলে এখানে হবে নো আদার, এখানে সিটি হবে। নো আদার সবসময় সিঙ্গুলার সাবজেক্ট নেয়, নো আদারের একটা নিয়মই আছে, সিঙ্গুলার সাবজেক্ট হবে। দেখো বইয়ের যে নিয়মটা আছে যে দেন এনি আদার বা দেন অল আদারের পরের সাবজেক্ট, পরের অংশ তো এখানে সিটিস আছে। তাহলে তুমি যদি ওই নিয়ম ফলো করে সিটিস লেখো তাহলে ভুল হয়ে যাবে। এজন্য আমি একটু এক্সট্রা বলে দিয়েছি যে সিঙ্গুলার সাবজেক্ট হবে। দেখো সিটিস হবে না, এখানে হবে সিটি। নো আদার সিটি ইন বাংলাদেশ। যেহেতু আমার সিটি আছে সাবজেক্ট সিঙ্গুলার, এর জন্য ভার্ব কি হবে, ভার্ব হবে সিঙ্গুলার। এখানে ইজ দিয়েছি। সো লার্জ, লার্জার হচ্ছে কম্পারেটিভ ফর্ম, এর পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ। অ্যাজ ঢাকা, ঢাকা আমার এখানে সাবজেক্ট শুরুতেই আছে, এটা শেষে চলে যাবে। তাহলে দেখো এই যে ভুলটা কিন্তু হয়ে যায়, তোমরা এখানে খেয়াল রাখবে যে নো আদার দিয়ে যদি আমি পজিটিভ ডিগ্রি করি কম্পারেটিভ থেকে, সেক্ষেত্রে সব সময়ের জন্য সাবজেক্টটা হবে সিঙ্গুলার এবং এই সাবজেক্ট অনুযায়ী ভার্বও হবে সিঙ্গুলার। আমি একটু মার্কার দিয়ে তোমাদের আন্ডারলাইন করে দেখাচ্ছি। এখানে দেখো এই যে সাবজেক্ট, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ক্লাসে করেছি, অনলাইন ক্লাসে করিনি, বাট যখন স্কুল খোলা ছিল তখন আমরা ক্লাসে করিয়েছিলাম। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা কথা আছে যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে। এখন আমার এই বাক্যে সাবজেক্ট হচ্ছে বয়, এই বয় যেহেতু সিঙ্গুলার একটি মাত্র ছেলেকে বোঝাচ্ছে, এ কারণে আমার ভার্বটা হয়ে যাচ্ছে ইজ, সিঙ্গুলার। এখানে নো আদার সিটি আছে, আর একটা নিয়ম আছে নো আদার থাকলেই সাবজেক্ট সিঙ্গুলার হবে, তো সেই অনুযায়ী আমি সিটি দিয়েছি এবং এই সিটি অনুযায়ী দেখো ভার্ব আসবে ইজ। এটা সিঙ্গুলার, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার।
আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, কিন্তু নো আদারে কোনো প্লুরাল সাবজেক্ট আসবে না। তাহলে দেখো প্রথমটা কি আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ সো গ্রেট অ্যাজ হি। আর পরেরটা আছে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ ঢাকা। আমরা হঠাৎ করে ভুলবশত, যেহেতু তোমার প্রশ্ন আছে সিটিস এবং তোমার অ্যাডভান্স বইয়ের নিয়মেও আছে যে নো দেন এনি আদার বা অল আদারের পরের অংশ, তাহলে পরের অংশ তো সেক্ষেত্রে সিটিজ ইন বাংলাদেশ আছে, তো সব ক্ষেত্রে ওভাবে হবে না। আমরা একটু নিয়মটা ফলো করব, যে দেখব যে সঠিক নিয়ম আসলে কি। সঠিক নিয়মটা হচ্ছে নো আদারের পরে সাবজেক্ট সিঙ্গুলার আসবে। যদি আমার প্রশ্নে প্লুরালও থাকে তাও যখন আমি ট্রান্সফরমেশন করব তখন এই প্লুরাল সাবজেক্টটাকে সিঙ্গুলার করে নিতে হবে। সিটিস হচ্ছে প্লুরাল ফর্ম, এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে সিটি, CITY। তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ সো লার্জ অ্যাজ ঢাকা। তোমরা একটু খাতায় বা বইতে তোমরা এভাবে একটু মার্ক করে রাখবে, এভাবে এখন ক্লাস করলে মনে থাকবে, কিন্তু যখন তোমার অনেকগুলো আইটেম আসবে পরীক্ষার সময় এই ছোটোখাটো বিষয়গুলো মনে থাকবে না। সব সময়ের জন্য আমি বলি অন্য একটা কালার পেন, 2-3টা কালার পেন কাছে রাখবে, নোট খাতা কাছে রাখবে লেখা ক্লাস করার সময়, এবং এগুলো একটু এভাবে মার্ক করে রাখবে কালার পেন দিয়ে। এবার আমরা নেক্সট রুলে চলে যাব। এখানে দেখো আমরা জানি যে দেন থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, শুধুমাত্র যদি দেন থাকে কোনো, এর আগেরটাই ছিল দেন এনি আদার বা দেন অল আদার, আর এর ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র দেন। শুধুমাত্র দেন যদি থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, সেটাকে যখন আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব সেক্ষেত্রে কি হবে, দেনের পরের অংশ। আমি বারবার বলছি যে কম্পারেটিভ মানেই হচ্ছে দুইটা জিনিসের মধ্যে বা দুইটা ব্যক্তির মধ্যে যে কোনো দুইটার মধ্যে তুলনা, সেক্ষেত্রে অবশ্যই দুটো সাবজেক্ট আসবে, এটাই স্বাভাবিক। এই জন্য দেনের পরের অংশ, পরের অংশ এখানে একটা সাবজেক্ট আছে, এরপরে হচ্ছে সাবজেক্ট যখন দিব সাবজেক্টের পরে কি আসে, সাবজেক্টের পরে আসবে ভার্ব। ভার্বের পরে এখানে একটা জিনিস এক্সট্রা আছে, সেটা হচ্ছে নট। আমরা নেগেটিভ নিয়ে আসছি নট,
এই নটটা কেন দিচ্ছি? অর্থের ঠিক রাখার জন্য। আমি একটু পরে বুঝিয়ে দিচ্ছি। এই নট আসবে, এরপরে আসবে সো, এরপরে হচ্ছে পজিটিভ ফর্ম, যেহেতু পজিটিভ ডিগ্রিতে রূপান্তর সেহেতু পজিটিভ ফর্ম আসবে। তাহলে ওয়াইজ আর এর পজিটিভ ফর্ম কি? ওয়াইজ। ওয়াইজ দিলাম, এরপর হচ্ছে দেন, এরপর হচ্ছে জামিল। ফার্স্টের যে সাবজেক্ট আছে সেই প্রথম সাবজেক্টটা শেষে চলে আসবে। এইটা কিন্তু THAN, তোমরা ভুলবশত THEN অনেক সময় লিখে দিতে পারো। আমি একটু দেখায় দিচ্ছি, দুইটা শব্দ সম্পূর্ণ আলাদা। দেখো THAN, দেন হচ্ছে তুলনা, দুইটার মধ্যে তুলনা। THAN মাত্র একটা অ্যালফাবেটের পার্থক্যের জন্য সম্পূর্ণ শব্দটা আলাদা এবং অর্থ আলাদা। এই ছোটোখাটো ভুলগুলো আমরা একটু খেয়াল রাখবো। আর THEN দেন হচ্ছে তারপর, যে আমি এইটা করলাম, সকালে ঘুম থেকে উঠলাম, এরপর আমি এই কাজটা করলাম, হ্যাঁ, তো এরকম সেক্ষেত্রে হচ্ছে দেন। আর এটা হচ্ছে দেন, আমরা এখন ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রি করছি, এখানে দুজনের মধ্যে তুলনা। আর একটু বলি, আমি অপেক্ষা লিখে কেটে দিয়েছি। অপেক্ষা লিখে কেটে দিয়েছি এই কারণে তোমরা অনেক সময় ভুল বুঝতে পারো। ভুল বোঝাটা কীরকম? অপেক্ষা বলতে আমরা সাধারণত বুঝি যে ওয়েট করা, কারোর জন্য ওয়েট করছি, আমি অপেক্ষা করছি। কিন্তু অপেক্ষার আরও মিনিং আছে, সেটা হচ্ছে একটার অপেক্ষায় আর একটা, এরকম তুলনা বোঝাতেও অপেক্ষা শব্দটা ব্যবহার করা হয়। এজন্য আমি মুছে দিয়েছি। তো এখানে সহজে তোমরা বোঝার জন্য আমি লিখে দিয়েছি তুলনা, আর এটা হচ্ছে তারপর। তাহলে হাসান ইজ নট সো ওয়াইজ দেন জামিল। ট্রান্সফরমেশনে সবসময় মনে রাখতে হবে অর্থের চেঞ্জ করা যাবে না। অর্থের চেঞ্জ না করে তোমাকে ট্রান্সফরমেশন করতে হবে। কীরকম দেখো, জামিল ইজ ওয়াইজার দেন হাসান। তাহলে এর অর্থটা কি? যে জামিল হাসানের থেকে বেশি জ্ঞানী, তাই না? তাহলে এটা হচ্ছে, এখন এই কথাটা আমার ঠিক রাখতে হবে, আবার অ্যাট দ্য সেম টাইম আমাকে কি করতে হবে? ডিগ্রির ট্রান্সফরমেশনটাও, নিয়মটাও ফলো করতে হবে। তাহলে আমি যদি এই কথা, জামিলের থেকে বেশি জ্ঞানী না, তাহলে এটা কিন্তু, এই কথাটা আমি ইনডিরেক্টলি বলেছি। এই কথাটার মানেই কিন্তু যে জামিল হাসানের থেকে বেশি জ্ঞানী। তোমরা একটু ধীর স্থিরভাবে ঠান্ডা মাথায় চিন্তা করো নিজে নিজে, যে হাসান জামিলের থেকে বেশি জ্ঞানী না, আর জামিল হাসানের থেকে বেশি জ্ঞানী, দুইটা কথাই কিন্তু এক, অর্থ একই, একটু ঘুরিয়ে বলা হয়েছে কিন্তু মিনিং একই। অর্থের চেঞ্জ করা যাবে না। অর্থের চেঞ্জ করা গেলে সেটা আর ট্রান্সফরমেশন থাকবে না, সেটা হয়ে যাবে কনভার্সন। কনভার্সন আমাদের ক্লাস 7-এর পরীক্ষায় আসে না, আমাদের আসে ট্রান্সফরমেশন। সো আমরা ট্রান্সফরমেশনে খেয়াল রাখবো অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। তাহলে দেখো, আমি দুইটা কথা, বাংলা কথা আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু দেখো যে আসলেই কথা দুটো একই কিনা, মিনিং একই, অর্থ একই।
এবার দেখো আমি একদম ইজি করে দিয়েছি, যেহেতু আমি সবসময় বলি আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলা থেকে যে কোনো জিনিস আগে ভালো বুঝবো। এই যে বাংলা কথাটা, যে জামিল হাসানের থেকে বেশি জ্ঞানী, তাই না? তার মানে জ্ঞানী কে বেশি? জামিল বেশি জ্ঞানী। এখন আমি যদি এই কথাটা ঘুরিয়ে এভাবে, জামিলের থেকে বেশি জ্ঞানী না, তাহলে কি কথাটা কিন্তু একই কথা হলো, জাস্ট আমি একটু ইনডিরেক্টলি বলেছি এবং আমার স্ট্রাকচার ঠিক রেখে আমি ট্রান্সফরমেশন করেছি। বেশি জ্ঞানী না, এই না কথাটা এই কারণে, এই নেগেটিভ নট কথাটা এই কারণে স্ট্রাকচারে অ্যাড করা হয়েছে। আসলে কিন্তু এটা সেন্সের ব্যাপার, তুমি জিনিসটাকে কতটুকু বুঝতে পারছো সেভাবেই এই স্ট্রাকচারটা ফলো করা হয়। আসলে এত স্ট্রাকচার আমি জানি না কিভাবে মনে রাখা সম্ভব, আমাকে জিজ্ঞেস করলে আমি স্ট্রাকচার বলতে পারবো না, কিন্তু একটি সেন্টেন্স দিয়ে ট্রান্সফরমেশন করতে বললে আমি করে দেখাতে পারবো। এই জন্য আমি তোমাদের বলি প্রচুর প্র্যাকটিস করবে, এত রুলস মনে রাখা আসলেই টাফ। অনেক প্র্যাকটিস করতে করতে একসময় দেখবা যে তোমার রুলসের প্রয়োজন হচ্ছে না, তুমি নিজেই বুঝতে পারছো। এবং যে কথাটা আমি বলবো বুঝে করার চেষ্টা করবে, কারণ অর্থ যদি না বুঝে তুমি শেখো তাহলে তোমার মনে থাকবে না। তাহলে এরকম যে কোনো বাক্য যদি আসে, যে এখানে যে কোনো তুমি অন্য নাম দাও, এখানে আমি জ্ঞানী দিয়েছি, জ্ঞানের কথা বলা হচ্ছে, এখানে তুমি লম্বা, শর্ট, বোকা, বেশি বোকা, এরকম দিতে যে কোনো বাক্য পরীক্ষায় আসতে পারে। তাহলে যেরকমই আসুক না কেন আমরা এভাবে ট্রান্সফরমেশন করব।
আচ্ছা এখানে একটু দেখো, এটা করা হয়েছে আমার মনে ছিল না, আর একবার রিপিট হলো, সমস্যা নেই, শুরুতে বললে হতো। এখানে দেখো দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম। তো এখানে কি আছে যে ভেরি ফিউ প্লাস মোস্ট আদার অথবা ফিউ আদারের পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম। এখন হচ্ছে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার, প্রথমটা কি ছিল মনে আছে তোমরা? মানে কম্পেয়ার করে পড়বে, একটা সঙ্গে আরেকটা তুলনা করে পড়বে যে কোনটা মিল আছে কোনটা কি ছিল এরকম। এটা হচ্ছে প্রথমটা ছিল দেন এনি আদার বা দেন অল আদার, সেক্ষেত্রে আমরা কি করেছিলাম নো আদার। আর এখানে আছে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার, এটা যদি থাকে কম্পারেটিভ ডিগ্রিতে, যখন আমি পজিটিভ করব সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমি করব হচ্ছে ভেরি ফিউ, ভেরি ফিউ প্লাস মোস্ট আদার বা ফিউ আদারের পরের অংশ প্লাস ভার্বের প্লুরাল ফর্ম। প্লুরাল ফর্ম এই যে আমি দুটো আন্ডারলাইন করে দিয়েছি, দেখো কেন আন্ডারলাইন করে দিয়েছি, যে ভেরি ফিউ এই শব্দটার অর্থ কি, যে খুব, ফিউ মানে হচ্ছে কিছু, হ্যাঁ অল্প কিছু। তাহলে কিছু শব্দটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? কিছুটা অবশ্যই প্লুরাল, কারণ একের বেশি বোঝাচ্ছে। তাহলে আমার সাবজেক্ট যদি হয় প্লুরাল, তাহলে আমার ভার্ব কি হবে, ভার্বও প্লুরাল হবে। এই জন্য আমার সাবজেক্ট হচ্ছে ভেরি ফিউ, এই কারণে আমার ভার্বটা হচ্ছে, এই কারণে হচ্ছে আমার ভার্বটা হচ্ছে প্লুরাল। হ্যাঁ, ভেরি ফিউর কারণে ভার্ব হচ্ছে প্লুরাল। এরপরে সো প্লাস কম্পারেটিভের পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে সংক্ষেপে মনে রাখতে হবে যে যদি দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকে, প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ভেরি ফিউ হবে যদি আমি পজিটিভ ডিগ্রি করি। তাহলে দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে কি হবে, ভেরি ফিউ। যেহেতু ভেরি ফিউ প্লুরাল সাবজেক্ট, সেজন্য আমার ভার্বও হবে প্লুরাল। এইটাই হচ্ছে মেইন মনে রাখার ব্যাপার। আর অন্য যেগুলো অ্যাজ ইউজুয়াল এগুলো তোমরা সবাই পারবে, যে সো হবে, পজিটিভ ফর্ম হবে, অ্যাজ হবে, এরপরে প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে দেখো দি কাউ ইজ মোর ইউজফুল দ্যান মোস্ট আদার অ্যানিমালস, যে গরু হচ্ছে অন্য সব প্রাণীর থেকে সবচেয়ে বেশি উপকারী। তাহলে কি হবে, আমার প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে আমাকে ফাইন্ড আউট করতে হবে, আমার রুলসে যেতে হবে যে দেন মোস্ট আদার আছে। তাহলে আমি কি শিখেছি, দেন মোস্ট আদার হলে কি হবে, যখন পজিটিভ করব ভেরি ফিউ, তাহলে শুরুতেই চলে আসবে ভেরি ফিউ। এখন এই ভেরি ফিউ কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল, এজন্য হয়েছে অ্যানিমালস। দেখো একটা এস আছে, যেহেতু এটা প্লুরাল এজন্য আমার অ্যানিমালস এসেছে, এবং এই অ্যানিমালস হওয়ার কারণে পুরো সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে আমার ভার্বটাও কি হয়েছে, ভার্বটাও প্লুরাল হয়ে গিয়েছে, তাই না? ভার্বটা কিন্তু সিঙ্গুলার নেই, যেহেতু তোমার প্রশ্নে দেখো ভার্ব কি, প্রশ্নের ভার্ব আছে ইজ, এটা দেখে আমরা ভুল করে এখানে ইজ বসাবো না, কারণ প্রশ্নের সাবজেক্ট ছিল হচ্ছে দি কাউ, যেহেতু এটা সিঙ্গুলার এ কারণে এখানে ইজ সিঙ্গুলার। আমার যখন আমি ট্রান্সফরমেশন করছি এখানে চলে আসছে ভেরি ফিউ, ভেরি ফিউ যেহেতু প্লুরাল এজন্য এখানে অ্যানিমালস হবে, এটা সাবজেক্ট প্লুরাল হবে নাউনটা, এবং এটার কারণে আমার ভার্বটাও কি হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে হবে আর হবে এই কারণে যেহেতু এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, এটা হচ্ছে ইজ আছে, যদি এখানে ওয়াজ থাকতো এখানে করতাম অয়ার। এই চেঞ্জগুলো আমাদের নিজে থেকে বুঝতে হবে, সব কিছু কিন্তু বইতে ওভাবে লেখা থাকবে না। বইতে যদি সবই ওভাবে লেখা থাকতো ইজি ওয়েতে, তাহলে আমাদের আর টিচারের প্রয়োজন হতো না, আমরা নিজেরাই বাসায় বসে পড়াশোনা করে ফেলতে পারতাম। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো এগুলো আমরা একটু মার্কস করে রাখবো, যে এখানে যেহেতু আর আছে এসের কারণে এখানে হবে আর, সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। এর আগে আমরা সিঙ্গুলার দেখেছি নো আদার থাকলে, এখানে ভেরি ফিউ থাকলে প্লুরাল হবে। এরপরে সো হবে, ইউজফুল হবে, অ্যাজ দ্য কাউ, ওই যে প্রথম যে সাবজেক্টটা ছিল সেটা শেষে চলে গেছে।
তাহলে এটা আবার একটু তোমরা অন্য কালার পেন দিয়ে আন্ডারলাইন করে নাও। আমি আবার দেখিয়ে দিচ্ছি যে অ্যানিমালসের নিচে আন্ডারলাইন করে দিচ্ছি আর আর এর নিচে আন্ডারলাইন করে দিচ্ছি। এবার এটা প্লুরাল, এটাও প্লুরাল। দেখো এখানে আমরা এরকম আছি না যে আমরা যারা ফ্রেন্ড, তাই না, ফ্রেন্ডদের মধ্যে একটা মিল থাকে না, মতামতের দিক থেকে দেখা যায় ফ্রেন্ডরা সবসময় এক পক্ষে থাকে, তাই না? তো এই সাবজেক্টটা হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে ফ্রেন্ড। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বও সিঙ্গুলার হবে, এবং এদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব আছে, খুব ভালো একটা সম্পর্ক। ইংরেজি তো একটু কঠিন সাবজেক্ট, এখানে আসলে ওরকম সাহিত্য হলে খুব সুন্দর করে মজা করে পড়ানো যায়। বাংলা যেমন তোমরা গল্প উপন্যাস পড়ো, এখানে তো গ্রামার অত মজার কোনো জায়গা নেই, তারপরে যতটুকু রিলেট করতে পারি একটু চেষ্টা করি। তো দেখো এখানে হচ্ছে তোমরা মনে রাখবে যে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে খুবই ভালো একটা ফ্রেন্ডশিপ আছে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্বও প্লুরাল হবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হবে। তার মানে ও যদি বলে যে না, তাহলে ও না বলবে, আর সাবজেক্ট যদি হ্যাঁ বলে ভার্বও হ্যাঁ বলবে। ঠিক আছে? তাহলে আমরা এভাবে মনে রাখবো, এবং একটু তোমরা কালার পেন দিয়ে এরকমভাবে মার্কস করে রাখো খাতায়। এরপরে আমরা নেক্সট যেটা যাব, নেক্সট আর একটা রুলস বাকি আছে, রুল 4। এখানে আমরা একটু দেখব যে রুল 4-এ কি আছে।
এখানে দেখো নো লেস বা নট লেস ডট ডট দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভে রূপান্তরের নিয়ম। তাহলে এখানে যদি নো লেস বা নট লেস থাকে এর পরিবর্তে অ্যাজ বসবে এবং দেনের পরিবর্তে অ্যাজ বসে। এখানে দেখো আমি অ্যারো চিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি সহজে, যে হচ্ছে সবই ঠিক আছে। দেখো হি দিয়েছি সাবজেক্ট, এখানেও হি আছে, ইজ হবে যেহেতু হি সিঙ্গুলার। এরপরে হচ্ছে নো লেসের পরিবর্তে আমি অ্যাজ দিয়েছি, এরপরে আমি স্ট্রং দিয়েছি, এবার হচ্ছে অ্যাজ ইউ। তাহলে দেখো আমাদের এখানে আমরা এটা খুবই ইজি, শুধুমাত্র নো লেসের জায়গায় অ্যাস আর দেনের জায়গায় অ্যাস, আর সব একই। তো এইটা হচ্ছে আমাদের সর্বশেষ নিয়ম ছিল কম্পারেটিভ থেকে পজিটিভ করার নিয়ম। ট্রান্সফরমেশনগুলো আমাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে আসলে, একটু এগুলো এত অল্প মানে বারবার আমি এরপরেই হচ্ছে প্র্যাকটিস সেশনে চলে যাব। আমার যখন শেষ হয়ে যাবে আমি নেক্সট রুলসে চলে যাচ্ছি। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। যদি আমাদের কোনো সুপারলেটিভ থাকে সেক্ষেত্রে আমরা এতদিন কিন্তু আমরা শুধুমাত্র পজিটিভে কনভার্ট করেছি, যে সুপারলেটিভ থেকে পজিটিভ, কম্পারেটিভ থেকে পজিটিভ। এবার আমরা একটু ডিফারেন্ট ওয়েতে যাচ্ছি যে সুপারলেটিভ থেকে কিভাবে কম্পারেটিভ করতে হয়। তার মানে সব থেকে বেশি বা কম থেকে। আমি একটু তোমাদের দেখাচ্ছি। সুপারলেটিভ মানে হচ্ছে আমি শুরুর দিকে আলোচনা করেছিলাম, মানে হচ্ছে সব থেকে বেশি, সব থেকে খারাপ, সব থেকে ভালো, এরকম সর্বোচ্চ, হ্যাঁ সর্বোৎকৃষ্ট বা সর্বনিম্ন। আর হচ্ছে কম্পারেটিভ তো বলেছি, কম্পারেটিভ হচ্ছে দুইয়ের মধ্যে তুলনা, দুইয়ের মধ্যে একটা কম্প্যারিজন বোঝায়। কম্প্যারিজন থেকে কম্পেয়ার থেকেই শব্দটা এসেছে কম্পারেটিভ। আচ্ছা, নো লেসও শব্দ আছে, আবার নট লেসও আছে, দুটোই হয়, দুটোই ব্যবহৃত হয়। কোথাও কোথাও নট লেস ব্যবহৃত হয়, কোথাও কোথাও নো লেস, দুটো শব্দই আছে ডিকশনারিতে। তো দেখো এখানে যেটা আছে কম্পেয়ার, কম্পেয়ার মানে হচ্ছে তুলনা করা, সেখান থেকে আসছে কম্পারেটিভ। তার মানে যখন কম্পারেটিভ ডিগ্রি হবে দুইটার মধ্যে তুলনা থাকবে। আর সুপারলেটিভ আমরা এর আগেও করেছি, সুপারলেটিভ হচ্ছে সব থেকে বেশি বা সর্বনিম্ন বোঝায়। যেমন হচ্ছে সে হচ্ছে ক্লাসের মধ্যে সব থেকে লম্বা ছেলে, সব থেকে খাটো ছেলে, সবচেয়ে ভালো, সব থেকে খারাপ, এরকম আসে। এবং সুপারলেটিভ চেনার কিছু উপায় আমি কোনো একটা ক্লাসে দিয়েছি, ডিগ্রির ক্লাসে, আমি ওগুলো আর রিপিট করছি না। আমি নেক্সট আমি রুলসে চলে যাচ্ছি।
এখানে দেখো সুপারলেটিভ থেকে আমি যখন কম্পারেটিভ করব সেক্ষেত্রে সাবজেক্ট থাকবে ভার্ব। ডিগ্রিতে আমার মনে রাখতে হবে যে আমি কোন ডিগ্রিতে ট্রান্সফরমেশনটা করছি। যেহেতু এখানে কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফরমেশনটা করা হচ্ছে, অবশ্যই সেই কম্পারেটিভ ফর্মটা আমাকে ব্যবহার করতে হবে। সুপারলেটিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার প্লাস প্রদত্ত সেন্টেন্সের বাকি অংশ। তাহলে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সে হচ্ছে গ্রামের সব থেকে বৃদ্ধ মানুষ। আমাকে বাক্য দেখে অবশ্যই আগে ফাইন্ড আউট করতে হবে এটি কোন ডিগ্রিতে দেওয়া আছে। আমার প্রশ্নে কিন্তু বলে দেবে না, প্রশ্নে শুধুমাত্র ব্র্যাকেট দিয়ে বলে দেবে আমি কোন ডিগ্রিতে ট্রান্সফরমেশন করব, আমার উত্তরটা লিখব। তাহলে আমি কিভাবে চিনব এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি? দেখো এখানে আমি তোমাদের এর আগে বলেছিলাম যে সুপারলেটিভ ডিগ্রিতে দি থাকে, অন অফ দ্য থাকে, কখনো 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 থাকে হচ্ছে দি দিয়ে হচ্ছে তোমার সুপারলেটিভ ফর্ম থাকে, যেমন ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট। এই তিনটি ফর্ম তোমরা মেমোরাইজ করবে, তোমাদের বই থেকে আমি দেখিয়েছিলাম এর কোনো একটা ক্লাসে, তো সেখান থেকে তোমরা ওগুলো আবার প্র্যাকটিস করবে। দেখো ওল্ডেস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম, তাহলে যেহেতু সুপারলেটিভ ফর্ম আছে তাহলে অবশ্যই এটা সুপারলেটিভ ডিগ্রি। এবং কি আছে আমি বলছি সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম হবে, সব থেকে বেশি সব থেকে কম। হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ, সে গ্রামের মধ্যে সব থেকে বৃদ্ধ ব্যক্তি। তাহলে এটি অবভিয়াসলি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমার এই সুপারলেটিভ ডিগ্রি থেকে কি করতে বলেছে? কম্পারেটিভ করতে বলেছে। এখন আর মাথায় আগে কম্পারেটিভ ডিগ্রি সম্পর্কে ভাবতে হবে। কম্পারেটিভ ডিগ্রিতে কি ছিল? একটা দেন থাকবে, তাই না? এবং সুপারলেটিভ ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমার শুধু দেন দিলে হবে না, দেন এনি আদার ব্যবহার করতে হবে। তাহলে হি ইজ অবশ্যই কম্পারেটিভ ফর্ম ওল্ডার দেন এনি আদার ম্যান ইন দ্য ভিলেজ। দেখেছো? তাহলে এই হচ্ছে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করার নিয়ম। আজকে আমি যে পর্যন্ত করেছি এ পর্যন্তই। আজকে আর নতুন কিছু করাবো না, আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমি বোর্ডে পড়া দিয়ে দিয়েছি যে CW SW পড়া প্লাস লেখা, এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। আসলে এভাবে পড়া লেখা ঠিক না। তোমরা হচ্ছে আজকে যে পর্যন্ত করিয়েছি ঠিক সেই পর্যন্তই তোমরা বাসায় নিয়মগুলো পড়বে বারবার। প্রথম দিকে তো একটু কষ্ট হবে, যখন একবার তোমার আয়ত্তে চলে আসবে তখন আর কঠিন মনে হবে না। আর আমি লাস্টে তো বলেছি একটা চার্ট দিয়ে দিব যাতে সহজেই তোমরা মনে রাখতে পারো। তো আজকে যে পর্যন্ত করেছি এ পর্যন্তই তোমরা খুব সুন্দরভাবে বাসায় নিয়মগুলো ফলো করবে। ফলো করার পরে শিখে তারপরে হচ্ছে এক্সারসাইজ করবে। এবং অবশ্যই তোমরা হোমওয়ার্ক জমা দিবে। ক্লাস অনেকেই দেখে বাট হোমওয়ার্ক কিন্তু খুব কম জমা পড়ে। তো সবাইকে রিকোয়েস্ট করব তোমরা এই যে এখন যেগুলো করানো হচ্ছে এগুলো একটু গুরুত্ব সহকারে করো। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।